কবর কে রচনা করবে? কিসের কবর রচনা? আমি একটা উদাহরণ দিয়ে বলি। একটা ইঁদুর মারা গেছে, ইঁদুরের কবর রচনা কিন্তু আমি একাই পারি। একটু মাটি উঠাইলাম, নামাইলাম, ঢেকে দিলাম। যদি একটা হাতি মারা যায়, হাতির কবর আমি রচনা করতে পারবো? আমি পারবো? হাতির জন্য যে পরিমাণ গর্ত করতে, সে গর্ত করার সামর্থ্য আমার আছে? তো ওনারা একটু নিজেদের দিকে তাকান। ৭২-এর সংবিধানকে, ভাই ওটা আমাদের স্বাধীনতা প্রক্লেমেশন যেটা আছে, এটা তো ওখানে আছে। আপনি একটা কবর বানিয়ে দিবেন, সেই ক্ষমতা আপনার আছে? কয়জন লোক আছে আপনার সঙ্গে? কয়জন লোক আছে রে ভাই বড় বড় কথা বলে? ওই দিন ভুলে যান। আপনারা অগাস্টে আপনাদের যে অবস্থান ছিল, অগাস্ট বিপ্লবটা আপনারা বলছেন এটা আপনাদের ক্রেডিট, এটা আপনাদের আন্দোলন। আজকে বিএনপি এই কথা বলছে যে অগাস্ট বিপ্লবের পুরো আন্দোলনের তারা নিজেদের মানে কবজায় নেওয়ার চেষ্টা করতেছে। মির্জা আব্বাস ঠিক বলেছেন, ২৪-এর আন্দোলনকে কেউ যেন ব্র্যান্ডিং এর চেষ্টা না করে। এটা ব্র্যান্ডিং করে কোনো, এটা সবার আন্দোলন। ওনারা ভাব দেখাচ্ছেন, ওনারা আন্দোলন করছেন। ওনাদের সঙ্গে আছে কয়জন লোক? দেখুন ৩১ তারিখে কয়জন লোক আসে। এত সহজ না বাংলাদেশ। বাংলাদেশকে ভাবতে বুঝতে হবে, এই দেশের মানুষকে বুঝতে হবে, এই দেশের মানুষের আকাঙ্ক্ষাকে বুঝতে হবে। তারা দায়িত্ব আসার পরে এই যে মানুষের মূল প্রবলেমটা কি, দ্রব্যমূল্য, এটা নিয়ে ওদের কোনদিন কথা বলতে দেখছেন? ওরা এমন এমন কাজ নিয়ে ব্যস্ত থাকে যে কাজের থেকে মানে কি বলবো, এগুলো লোকের ঢাক ঢোল পিটানো। আমি এতে মানে আমি মনে করি একটা স্বাভাবিক অবস্থার মধ্যে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতেছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর আনোয়ার হোসেনুল হক মিলন। সংবিধানের কবর রচনার চিন্তা ফ্যাসিবাদের শামিল, ৭১-এর শহীদদের রক্তের উপর দিয়ে লেখা সংবিধান বাতিল নয়, সংশোধন করা যেতে পারে বলছে বিএনপি নেতারা। কোনভাবে আমাদের কন্ট্রাডিকশন তৈরি করাতে কোনো দরকার নেই। যদি তারা মনেই করতেন বিপ্লবী সরকার করতে হবে, তাহলে সেটা ৮ই আগস্টেই তারা করতেন। এখন এটা নতুনভাবে ৫ মাস পরে এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে নতুনভাবে সমস্যা সৃষ্টি করার তো দরকার নেই। এমনি তো মাসুদ কামাল সাহেব বললেন, জনগণের যে দুর্ভোগ, প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে এখনো যে ক্রোধ, ঘৃণা, ক্ষোভ রয়েছে, পুলিশ প্রশাসন এখনো নিয়ন্ত্রণে আসতে পারেনি, দ্রব্যমূল্য হয়নি, সব মিলিয়ে এমন একটি অবস্থায় যদি আপনি আবার প্রক্লেমেশন অব দ্য সেকেন্ড রিপাবলিক করেন, তাহলে তো আমরা সেই ফ্রান্স আর প্যারিস ইয়াতে চলে যাচ্ছি, স্পেনে চলে যাচ্ছি। সেই সময়কার অবস্থান তারা সাথে সাথেই করেছিল, রিপাবলিকান ডিক্লেয়ার দিয়েছিল, সেগুলি তো আমাদের সময় পার হয়ে গিয়েছে। এখন যে সরকার হয়েছে, সেই সরকার কোন সরকার হবে যদি আপনি এই সংবিধানকে কবর দিয়ে দেন? তাহলে এই সরকারকে বাদ দিয়ে অযৌক্তিকভাবে আপনি এই সরকার করেছেন, তাহলে তো এই সরকারকে আবার আগামী সরকার এসে আদালতে দাঁড় করাবে যে তোমরা কিসের বলে সরকার হলে। সেখানে কিন্তু অনেকে প্রশ্ন রাখছে যে ৩১শে ডিসেম্বর বিপ্লবী সরকার গঠন হবে কিনা। হ্যাঁ, সেটা যদি হয়তো এই সরকারকে আবার আমরা কাঠ করে দাঁড়া করাবো, তো আরেকটি আইসিটি কোর্ট করতে হবে যে তোমরা কোথেকে আসলে, কিভাবে আসলে, কে তোমাদের বসালো, তাদের যে অ্যাক্টিভিটি, তাদের যে রুল অফ গভর্নেন্স যেগুলো ছিল, সেগুলিকে তো আবার ডিক্লাইন করা হচ্ছে। এই যে সমস্যার মধ্যে আমরা সমাধান না খুঁজে আরো সমস্যা বের করছি, এটা তো প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে আমাদের সংবিধান যদি রেটিফাই করতে হয়, এটা সংসদ সদস্যদের লাগবে। তো এই সংসদ সদস্য লাগলে নির্বাচনের পরে সেটা হোক, তারা যে সাজেশনগুলি দেখছে এগুলি লিপিবদ্ধ করা হোক, এবং প্রত্যেকটি দল মত নির্বিশেষে সকলে মিলে একটি জাতীয় সনদ তৈরি করুক যে হ্যাঁ, আমরা নির্বাচনী ইশতেহারে এইগুলি দেবো, ঘোষণাপত্রে থাকবে, এবং নির্বাচন তো হওয়ার পরে আমরা সেগুলি করব। এই যে আমাদের দল থেকে অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেব যে কথাগুলো বলেছেন, এই আমাদের ৩১ দফার রাষ্ট্র মেরামতে, এখানে কোনটি বাকি রয়েছে আপনি দেখান। বা ২০১৬ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভিশন 2030 যেটা করেছেন, সেখানে কোনো কিছু বাদ রয়েছে? তাছাড়া তো আমরা তো বলছি যে নির্বাচন পরবর্তী সরকার আমরা জাতীয় সরকার করব, ঐক্যমত্যের ভিত্তিতে সকলকে নিয়ে আমরা এই রাষ্ট্রের দায় দায়িত্ব সকলেই আমরা নেব। কিন্তু এখন যদি আপনি নতুন ইস্যু তৈরি করতে থাকেন এবং এই যে বিপ্লব, দ্বিতীয় বিপ্লবকে যদি আপনি এক পেশি করতে চান, ধরুন আমরা ক্রিকেট খেলতে নেমেছি, এই 200 রান করতে হবে, 180 রান আমরা অন্যান্য ব্যাটসম্যানরা করে রেখে আসছি। 2টি ব্যাটসম্যান আছে, 10টা বল আছে, সে 2জন ব্যাটসম্যানের মধ্যে 2জনে এসে 10 বলে 20 রান করে আমাদেরকে জিতিয়ে দিল। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন দেয়ার ইজ নো টিম ওয়ার্ক? এই যে 17 বছর ধরে এই বিএনপির 60 লক্ষ মামলার কথা বলুন, বা 700 আমাদের নেতা কর্মীরা গুম হয়েছে সেই কথা বলুন, সব মিলিয়ে তো এই বিপ্লব তো একদিনে আসেনি। এখন আমরা যেখানে বিএনপির ভূমিকা আন্দোলনে কি কোনোভাবে উপেক্ষিত? এই উদ্দেশ্য নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে যেটা হয়েছে, ধরুন এই যে অ্যাডভাইজাররা হয়েছে,
অ্যাডভাইজার যদি মনে করেন, একজন অ্যাডভাইজার মনে করেন এই বিপ্লবের সময় আমার পা চলে গিয়েছে, আরেকজন অ্যাডভাইজার যদি মনে করেন আমার একটা চোখ হারিয়েছি, আরেকজন অ্যাডভাইজার যদি মনে করেন যে আমার একটা সন্তান হারিয়েছি, তাহলে তাদের ভিতরে যে অনুপ্রেরণাটা থাকবে, যে স্পিরিটটা থাকবে, সেটা নিয়ে তো রাষ্ট্র পরিচালনা করতে হবে। আপনারা যখন অ্যাডভাইজার নিয়োগ করলেন তখন কোনো ভিকটিমকে আনলেন না, আপনারা শুধু যার যার ফিল্ডে যারা প্রথিতযশা নিজ নিজ কর্মক্ষেত্রে তাদের নিয়ে আসছেন। এখন এক একজন অ্যাডভাইজার এক এক রকম কথা বলছে, এইভাবে তো হচ্ছে না। আমি তো মনে করেছিলাম যে ডক্টর ইউনুস নোবেল লরিয়েট, উনি নেলসন ম্যান্ডেলা হবেন, ওনার নেতৃত্বে যে এই সরকার হবে, এই সরকার সত্যিকারে একটি গঠনমূলক আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ উনি করার চেষ্টা করবেন। দেখুন, আমি একমাত্র ডক্টর ইউনুসকে দেখছি 84 বছর বয়সে যিনি 20 বছরের চিন্তা ভাবনা করেন, কারণ ওনার যতগুলি হাইপোথেসিস রয়েছে, যা ওনার রয়েছে সবকিছুই তো উনি তরুণ প্রজন্মের জন্যই করছেন। তাই সেই জন্য আমরা ভেবেছিলাম যে এই সরকার এসে তরুণ প্রজন্মকে এমনভাবে উনি সুযোগ দিবেন, সুবিধা দিবেন, রাষ্ট্র গঠনে তাদের ভূমিকা থাকবে, সহযোগিতা থাকবে। এখন যদি আমরা সকলে তরুণ প্রজন্ম মিলে মনে করি যে না, যারা এর আগে 71-এর স্বাধীনতা এনেছিল, যারা এতদিন সংগ্রাম করেছে, তারা বাদ দিয়ে আমরাই সরকার গঠন করব, আমরাই দেশ চালাবো, এটা তো হয় না। ইউনিটি এক্সপেরিয়েন্স পিপল, এই ধরনের কথা বলা যায় চটকদার, কিন্তু তা তো হয় না। আমরা স্পেনের এই প্রক্লেমেশন অফ আমরা দেখেছি, আমরা ইয়েরটাও দেখেছি, কি বলে ফ্রান্সেরটাও দেখেছি, দেখিনি কি আমরা সেকেন্ড রিপাবলিক ঘোষণা, এটা ফেইলিউর হয়েছিল না স্পেনেরটা, ফ্র্যাঙ্কো আসছিল না, তো এগুলো তো আমরা দেখেছি। তো সেই জায়গাটাকে আমরা কেন যাব? অপরদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা তো আমাদের দিকে কিভাবে ওৎপেতে চিলের শকুনের চোখের মতো তাকিয়েছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এখন এই সমস্ত বিষয় নিয়ে হুজুগে মাতামাতি করতে তো হবে না। একটা কন্টিনিউয়াস প্রসেসটার মধ্যে ইন্টারাপশন করেছিল বিগত 15 বছর, এখন আমরা রিইনস্টেট করবো, উইল ব্যাক টু দ্য ট্র্যাক। একটি নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, সেখান থেকে জনগণ নির্বাচিত প্রতিনিধি করবে, তারা রাষ্ট্রকে সুন্দরভাবে চালাবে। আর ফেসিবাদ তো বিএনপি সময় আসেনি, ফেসিবাদ তো পরবর্তী সময় এসছে। তাহলে এই ক্ষেত্রে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কিন্তু ডক্টর আহসানুল হক মিলন, যেমনটি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছে, শুধুমাত্র দ্রুত নির্বাচনের জন্য কি গণ অভ্যুত্থান ঘটেছে? 2000 মানুষ প্রাণ দিয়েছে। না না, এই কথাটি তো এইভাবে এক শব্দে শেষ করা যাবে না। আমরা আন্দোলন করেছিলাম কি জন্য? 2024-এর 7ই জানুয়ারি নির্বাচন যেন না হয়, আমরা বয়কট করেছিলাম কি জন্য? আমরা 2018 সালের নির্বাচন গিয়ে কি দেখেছিলাম? আমরা 2014-তে নির্বাচনে যাই নাই কেন? একটা গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনে জবাবদিহিতার রাজনীতি করতে হলে তো নির্বাচনেই, এর কোনো অল্টারনেট আছে? কাজে সেভাবে এখানে হতে পারে। এখানে তারা চাচ্ছেন যে না, আমরা আওয়ামী লীগ বিএনপি কেউ না আসুক, তৃতীয় কেউ একজন আসুক, এবং তাদেরকে নানাভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। এটা হতে পারে, কিন্তু কাজে আসলে তারা কি চাচ্ছে এটা এখনো ক্লিয়ার নয়। তবে এটা শিওর, এটা বোঝা যাচ্ছে যে সময় ক্ষেপণটা হচ্ছে। এখন সময় ক্ষেপণ হলে কার লাভ হয় সেটাকে দেখার ব্যাপার আছে। কিন্তু আওয়ামী লীগ এই নির্বাচনে নাই। আমি তো মনে করি যত সময় ক্ষেপণ হবে তত বিএনপির জন্য লস হবে, যত সময় ক্ষেপণ হবে তত বিএনপির জন্য লস হবে। কিন্তু বিএনপির লস করতে যে সরকার যে ভুলটা করছে, আমি যেটা মনে করি পার্সোনালি, সেটা হলো সরকার কিন্তু নিজেদের উপরে কিন্তু ঝুঁকি বাড়াচ্ছে। যত দিন তারা এই সরকার তো খুব দেশ ভালো চালাচ্ছে না, দ্রব্যমূল্য বলেন, আইন শৃঙ্খলা বলেন, কোনো ক্ষেত্রে তারা কিন্তু এমন কিছু করছে না যেটা দেখে মানুষ খুব খুশি, তা কিন্তু নয়। একটা মূলা ঝুলাচ্ছে সামনে, সংস্কারের মূলা, যে আমরা সংস্কার করব, আমরা সংস্কার করব। তো সংস্কার যে আপনি করতে পারবেন, আপনি ছাড়া আর যে কেউ সংস্কার করতে পারবে না, এটা আপনি কিভাবে প্রমাণ করলেন? সংস্কারের জন্য যে কমিশনগুলি করা হয়েছে, আমি যদি বলি এই একটা কমিশনের সংস্কার করার যোগ্য না, যদি আমি বলি আপনি আমাকে কিভাবে ভুল আসেন আলাপ করি। তো এখন বিএনপি দিয়েছে 31 দফা, সেই 31 দফা সংস্কার প্রস্তাব তারা দিয়েছে আজকে থেকে 2 বছর আগে। তো সেই প্রস্তাবগুলি তারা কি আলোচনা করে দেয় নাই? তাদের মধ্যে কি সব মূর্খ লোক? ওখানে একজন লোক বুঝে না কিছু? সব বুঝে এনজিওরা আর বিদেশ থেকে আমদানিকৃত লোকেরা, এরা সব বুঝে। এরা এই দেশকে খুব ভালোবাসে, এত ভালোবাসে যে তারা আরেক দেশে নাগরিকত্ব নিছে। তারা অন্য দেশের নাগরিক হয়ে আমার দেশে ঠিক করে দেবো। ভাই, এরকম লোক তো আমার দরকার নাই। আমরা সেই লোককে চাই যে লোক এই দেশে বড় হয়েছে, এই দেশকে ভালোবেসে এই দেশে থাকছে। তারা তো আমার দেশকে ঘৃণা করে বলে অন্য দেশে চলে গেছে। সে কি এত বিশাল জ্ঞানী যে এই দেশটাকে অ্যাকোমোডেট করতে পারতো না? সেটা কিভাবে প্রমাণ করবে? সংস্কার তো ইন দ্য মিন টাইম হচ্ছে, প্রতিদিনই সংস্কার হচ্ছে। আজকে থেকে 4 মাস আগে যা ছিল বাংলাদেশ, এখন কি বাংলাদেশ সেই অবস্থায় আছে? মানুষের চিন্তা সেই অবস্থায় আছে? মানুষের চিন্তা চেঞ্জ হয় নাই? চিন্তা চেঞ্জ, ওইটাকে সংস্কার। সংস্কার কি গাছে ধরে নাকি ভাই?
উপদেষ্টা আসিফ মাহমুদ ইতিমধ্যে বলেছে যে প্রধান উপদেষ্টা নির্বাচনে একটা সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করেছে, কিন্তু নির্বাচনের সময়সীমা নির্ভর করবে সংস্কারের উপর, কারণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরই নির্বাচন অনুষ্ঠিত হবে। তাহলে নির্বাচন আসলে কবে অনুষ্ঠিত হবে? হওয়া উচিত এর আগেই। আমি তো মনে করি 2025-এ নির্বাচন হওয়া উচিত। প্রধান উপদেষ্টা যে সংস্কারের কথা বলেন, যে প্রত্যাশিত সংস্কার, তো প্রত্যাশিত কার প্রত্যাশা? বিএনপিকে জিজ্ঞাসা করেন, বিএনপি বললো আমার প্রত্যাশা হলো যে যেগুলো নির্বাচনের জন্য দরকার সেগুলি সংস্কার করা। আচ্ছা বলেন, নারীর ক্ষমতায়ন বিষয়ক একটা সংস্কার কমিশন করছেন, এটার সঙ্গে নির্বাচনে কি সম্পর্ক? বলেন ভাই, আমার বুঝান আপনি কিভাবে নির্বাচন করছেন? এই খাতে এই লোকগুলি কি বেস্ট? প্রমাণ করেন আপনি আমাকে সামনে এসে নিয়ে। কেমন করে আপনি প্রমাণ করবেন এই লোকগুলি বেস্ট? কিছু আনারির লোককে আপনার পরিচিত লোক, আপনি এদের কি চিনেন? আইনে নিয়ে বলছে তোমরা একটা সংস্কার করো, ওই সংস্কার গ্রহণযোগ্য হবে কিনা কে জানে। ভাই আমি একটা 15 তলা বিল্ডিং বানাবো, কথাটা বুঝেন। আমার কিছু বন্ধু বান্ধব বলো তুমি বিল্ডিং বানাবা যাবো, আমি কিন্তু কিছুদিন এই বাথরুম টাথরুম বানাইছি, আমি বিল্ডিং আর বানাইতে পারবো। তো ইটের উপরে ইট রেখে বিল্ডিং বানানো শুরু করলো, কয়েকদিন পর এটা ভেঙে পড়বো, ওটা কি বিল্ডিং হবে? আর্কিটেক্ট কোথায়? এরা দেশ গড়বে, কে দেশ গড়বে? এরা মনে করে কি এদের যুক্তিটা কি? হাসিনার মতো স্বৈরাচারকে নামিয়েছি, অতএব আমরাই দেশ গড়বো। আরে যে নামায়, যে ভাঙে সে গড়ে না। ভাঙার মিস্ত্রি একটা, গড়ার মিস্ত্রি আরেকটা, ওটা বুঝতে হবে। 14 তলা বিল্ডিং আপনি রাজমিস্ত্রিতে ভাঙতে পারবেন, কিন্তু ওই রাজমিস্ত্রি 14 তলা না 10 তলা বিল্ডিং বানাতে পারবে না, তার জন্য আর্কিটেক্ট লাগবে। সে আর্কিটেক্ট আছে, সে আর্কিটেক্ট আপনি তো নিয়ে আসছেন ভাই, এটাতে সে আর্কিটেক্ট আমাকে বুঝান, আমি তো বুঝি না। আমি তো এদের কাজকর্ম দেখে বুঝি না, এদের কথাবার্তা শুনে বুঝি না, এদের তো মানে বেসিকটা আমার পছন্দ হয় না। তো আপনি কি করবেন? আপনি সংস্কার করবেন, খালি দাবি করলে চলবে না। কামাল, জনপ্রশাসন সংস্কার কিংবা নির্বাচন ব্যবস্থা সংস্কার ছাড়া কি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব? ফর বাংলাদেশ স্টাডিজ, ওটার সঙ্গে শুরুতে আমিও ছিলাম, আমি ওটার সঙ্গে শুরুতে ছিলাম। এই সব তো বিদেশি প্লাপান, বিদেশে বসে বসে দেশপ্রেম উদ্বেগ হয়ে গেছে একদম। সব যতগুলো লোক আছে সবগুলো হয় আমেরিকা থাকে, অস্ট্রিয়া থাকে, জার্মানি থাকে, মালয়েশিয়া থাকে, এরা মিলে আলী রিয়াদের অভিভাবক করতে এরা একটা সংগঠন করছে, সেটার মধ্যে এসে নিয়ে আমাদের উপদেষ্টাদের হুমড়ি খেয়ে পড়ছে। ওরা দেশকে সংস্কার করে দেবো, আর আমাদের গ্রামের কৃষক কি চায় এরা জানে? জানে এরা? আমার গ্রামের কৃষক, লুঙ্গি পরা কৃষক কি চায় এরা জানে? ওই কৃষক যেটা চায় সেটা হলো সংস্কার। আলী রিয়াজ কি চায়, মুনির হায়দার কি চায়, এটা সংস্কার না। এরা দেশে থাকেই না। তো এইগুলি কই লাভ নাই রে ভাই, এইগুলি কইতেছে ইউনূস সাহেব খুশি। ইউনূস সাহেব তো ওনার তো একটা বিদেশি প্রেম আছে, বিদেশে থাকে বলে সে বিরাট খুশি হয়ে যায়। তোমরা বিদেশ থাকো, আসো দেশ গড়ো। আর ভাই দেশ গড়ার জন্য দেশের লোক খুঁজেন, বিদেশের লোক না।